স্বাগত সবাইকে। শুরু করছে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি সুরভি আলম তরণী। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। নদীমাতৃক বাংলাদেশে বাঁধ নির্মাণের মাধ্যমে নদীকে শাসন করে বসবাস ও ফসলের উপযোগী করা হয়। ভোলার মেঘনা নদী আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভয়াবহ ভাঙনের মুখে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধ। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বর্ষা মৌসুমে ঘরবাড়িসহ বহু স্থাপনা নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে সাতক্ষীরার খোলপেটুয়া নদীর পানির তোড়ে ১৫০ ফুট বেড়ি বাঁধ ভাঙনের পর আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকার পানি প্রবেশ করায় গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। একে একে ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে ফসলি ক্ষেত। অপরদিকে স্থায়ী বাঁধের অভাবে জামালপুরের দেওয়ানগঞ্জে অসময়ে দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন। প্রায় 2 মাস ধরে চলা এই ভাঙনে বিলীন হয়েছে বহু বসতবাড়ি, ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব মাথায় রেখে আজ আমাদের আলোচনার বিষয় ঠিক করেছি উপকূলে বেড়ি বাঁধ, ভাঙন রোধ ও সংস্কার। এবং আলোচনা করতে আমাদের সাথে আজকের মানচিত্রের অতিথি খুলনা থেকে খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম এবং ভোলা থেকে হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত আজকে আমাদের মানচিত্রের আয়োজনে। আমি প্রথমে আশরাফুল আলম আপনার কাছে জানতে চাই, আমরা যদি মেঘনা অঞ্চলের চিত্র দেখি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভয়াবহ ভাঙনের মুখে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধ। এখনই যদি হয় এমন অবস্থা, তাহলে ভরপুর বর্ষা মৌসুমে পরিণতি কি হবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের আপনি জানেন যে আমাদের উপকূলীয় এলাকায় বিশেষ করে কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত 139টি উপকূলীয় বেড়িবাঁধ রয়েছে এবং এগুলো 60-এর দশকে আমাদের যে নরমাল জোয়ার ভাটা এগুলোকে চিন্তা করে এই বেড়িবাঁধগুলো নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে এই বেড়িবাঁধগুলো অনেক অংশেই ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং জায়গা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এবং এই উপকূলীয় পোল্ডারগুলো পর্যায়ক্রমে যুগ উপযোগী এবং টেকসই করার জন্য সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং বেশ কয়েকটি পোল্ডারের উন্নয়ন কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবং আরও কয়েকটি পোল্ডারের কাজ চলমান রয়েছে। এর মধ্যে আমরা বিশ্ব ব্যাংকের সহায়তায় উপকূলীয় 10টি পোল্ডার ইতিমধ্যে টেকসই হিসেবে উন্নীত করা হয়েছে এবং আমাদের সাতক্ষীরা এবং খুলনাতে আরও 2টি পোল্ডার নাম্বার 14/1 এবং পোল্ডার নাম্বার 15 এই 2টি পোল্ডারের উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে এবং পাশাপাশি আরও কয়েকটি পোল্ডারের উন্নয়নের জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এগুলো বিভিন্ন পর্যায়ে ডিপিপি প্রণয়ন করা হয়েছে এবং এই প্রকল্পগুলো অনুমোদিত হলে আমরা পর্যায়ক্রমে এই যে উপকূলীয় বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো টেকসই হিসেবে করা সম্ভব হবে। যে এই প্রকল্পগুলোর কথা বলেন আপনি, এগুলোর বাস্তবায়নের কথা আপনার কাছে জানতে চাইবো এবং অগ্রগতির বিষয়েও জানতে চাইবো। তবে তার আগে একটু ঘুরে আসতে চাই মোবাশ্বের উল্লাহ চৌধুরী আপনার কাছ থেকে। এই যে বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণের জন্য আপনারা আসলে হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম কিভাবে কাজ করে থাকেন, গত কয়েক বছরের বাজেটের কতটুকু বরাদ্দ থাকছে এসব উন্নয়ন প্রকল্পে? অনেক ধন্যবাদ। আমরা অত্যন্ত আশাহত যে ভোলা প্রায় দীর্ঘ বছর বলতে আমি বলবো 60-70 বছর আগ থেকেই ভোলা মেঘনা তেঁতুলিয়ায় ভাঙন কবলিত। শত নয়, প্রায় হাজার একর সম্পত্তি ইতিমধ্যে বিলীন হয়ে গিয়েছে। এই মেঘনা কবল থেকে ভোলাবাসীকে রক্ষা করবার জন্য আমরা ভোলাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, সেই পাকিস্তান আমল থেকে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যথার্থভাবে মূল্যায়ন করা হয় না ভোলার মানুষের। বেড়িবাঁধ যথার্থভাবে করা হয় না এই করে এবং কাজের মান এত নিম্নমানের হয় যে বেড়িবাঁধ টিকে না। ফলে মানুষ বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, নদীর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এজন্য আমাদের দাবি হচ্ছে একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান ভেতর দিয়ে
ভোলাবাসীকে রক্ষা করবার জন্য, ভোলা যান মাল সম্পদ রক্ষা করবার জন্য সরকারকে এগিয়ে আসা উচিত। এই থোক বরাদ্দ দিয়ে মাঝে মাঝে এক জায়গা দিয়ে কিছু কাজ করা হয়, আরেক জায়গা দিয়ে উন্মুক্ত থাকে, ফলে যথার্থ সেবা আমরা পাই না এবং কাজ কোটি কোটি টাকা খরচ করা হয় বটে, কিন্তু সেই টাকায় জনগণের বিশেষ ফল পাওয়া যায় না। এই জন্য আমার বলতে চাই যে মাস্টার প্ল্যানের মাধ্যমে কাজ করতে হবে। 7 উপজেলায় যেহেতু ভাঙন কবলিত, 7 উপজেলাকে নিয়ে কোথায় কতটুকু কাজ করতে হবে সেই ব্যাপারে মাস্টার প্ল্যান চাই। মাস্টার প্ল্যান ছাড়া ওয়াবদার ইচ্ছা মতন করলে হবে না। এখানে কাজ হয় আমার ঠিকাদারদের স্বার্থে, কাজ হয় ওয়াবদার ইঞ্জিনিয়ারদের স্বার্থে, জনগণের স্বার্থ এখানে খুবই কম মূল্যায়িত হয়। জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাস্টার প্ল্যান নিয়ে আমি একটু জানতে চাইবো আশরাফুল আলমের কাছে। আপনি শুনছিলেন যে মোবাশের উল্লাহ চৌধুরী বলছিলেন যে থোক বরাদ্দ দেয়া হয়, কোটি কোটি টাকাও খরচ করা হয়, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। উনি মাস্টার প্ল্যানের কথা বলছিলেন, এ নিয়ে আপনার মতামত কি? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি কাজ করি খুলনা এই এলাকায়। ভোলা এই অঞ্চলে আমাদের সংশ্লিষ্ট যারা নির্বাহী কৌশলী আছেন তারা এই বিষয়ে ভালো বলতে পারবেন। আমি খুলনার বিষয়ে বলি যে আমাদের যে প্রকল্প গ্রহণ করা হয়, এটা প্রকল্প গ্রহণের আগে ফিজিবিলিটি স্টাডি করা হয়ে থাকে এবং এটা এলাকার যে জনসাধারণ তাদেরকে সম্পৃক্ত করেই আমাদের স্টাডিটা হয়ে থাকে এবং স্টাডির সুপারিশের আলোকেই আমরা প্রকল্প প্রণয়ন করে থাকি এবং প্রকল্প যখন ইমপ্লিমেন্টেশনে যায় আমরা তখন ইমপ্লিমেন্টের প্রতিটি পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণ এবং স্থানীয় প্রশাসন তাদেরকে সম্পৃক্ত করে কিন্তু প্রকল্প বাস্তবায়ন হয়ে থাকে এবং আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে নিয়ম নীতি আছে, বিশেষ করে কাজের কোয়ালিটি এবং কোয়ান্টিটি এগুলো এনশিওর করার জন্য আমাদের টাস্ক ফোর্স কমিটি রয়েছে এবং এই কমিটি কর্তৃক প্রতিটি কাজ যথাযথভাবে পরিমাপ করেই কিন্তু আমরা ঠিকাদারকে বিল প্রদান করে থাকি। এখানে কোনো ধরনের গাফিলতি করার সুযোগ নেই এবং কোয়ালিটি 100% এনশিওর করেই কাজগুলো ইমপ্লিমেন্টেশন হয়ে থাকে এবং পাশাপাশি আমরা যে জরুরি ভিত্তিতে যে কাজগুলো করে থাকি সেখানেও কিন্তু আমরা লোকাল জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন তাদের প্রতিনিধি নিয়েই কিন্তু এই কাজগুলোকে ইমপ্লিমেন্টেশন করা হয়ে থাকে। আর বিশেষ করে ঝড় এবং জলোচ্ছ্বাসের সময় যখন আমরা বেড়িবাঁধগুলোর সংস্কারের প্রয়োজন হয় তখন স্থানীয় জনসাধারণ এবং তাদেরকে সাথে নিয়েই কিন্তু আমরা এগুলো কাজগুলো ইমপ্লিমেন্টেশন করে থাকি। কিন্তু এলাকা ভেদে কাজের মান নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আপনারা দুজনেই থাকবেন আমাদের সাথে। আমরা একটি বিরতির পরে আবারও ফিরবো আপনাদের দুজনের কাছেই। দর্শক, মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। দেখছেন মানচিত্র। আজ আলোচনা করেছি উপকূলে বেড়ি বাঁধ, ভাঙন রোধ ও সংস্কার প্রসঙ্গে এবং এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে আজকের মানচিত্রের অতিথি খুলনা থেকে খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম এবং ভোলা থেকে হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি মোবাশের উল্লাহ চৌধুরী। আবারও আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের মানচিত্রের আয়োজনে। মোবাশের উল্লাহ চৌধুরী, আপনি এর আগে বলছিলেন যে মাস্টার প্ল্যানের কথা, তো এই মাস্টার প্ল্যানের জন্য আপনার সংগঠনের পক্ষ থেকে কি কোনো ধরনের পরিকল্পনা বা প্রস্তাবনা চিন্তা আছে? এবং সেটি থাকলে যে আপনি যে ভোলার 7 থেকে 8টি উপজেলার কথা বললেন সেটি নিয়ে কি ধরনের পরিকল্পনা হতে পারে? আসলে পরিকল্পনার দায়িত্ব তো আমাদের না, পরিকল্পনার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা দাবি করছি, আমরা আজ থেকে প্রায় 20-25 বছর আগে মানববন্ধনের ভেতর দিয়ে আমরা দাবি করেছিলাম যে মাস্টার প্ল্যানের মাধ্যমে নদী শাসন করা হোক এবং সেই কাজগুলো করবার জন্য আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করা হোক। আমরা ওয়াবদের প্রতি আস্থাশীল ছিলাম না, তাই বলে আমরা তখন দাবি করেছিলাম যে সব কাজ বেড়িবাঁধ থেকে শুরু করে যা যা কাজ হবে নদী শাসনের জন্য সেই কাজগুলো যেন সেনাবাহিনীর মাধ্যমে করা হয়। আমরা এখনো আমাদের সেই দাবিতে আছি যে আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে। আমরা বিশ্বাস করি সেনাবাহিনী যদি কাজ করে তাহলে কাজগুলো সঠিকভাবে হবে। এজন্য আমরা বলতেছি যে মাস্টার প্ল্যানটা করা হোক এবং মাস্টার প্ল্যান করে কোথায় আগে কোন কাজটি কোন ইউনিয়নে কিভাবে কাজ করতে হবে সেটি পরিকল্পনা করা হোক এবং 7 উপজেলা নিয়েই একত্রে কাজ শুরু করা হোক। এখান দিয়ে কিছু ওখান দিয়ে কিছু এভাবে করলে হবে না। আমাদের সভ্যতা গড়ে উঠে শত শত বছরের ভিতর দিয়ে আজকে আমরা দেখছি নদী ভাঙনের কারণে সভ্যতা বিলীন হয়ে যাচ্ছে। ভোলার সদরে বেশ কয়েকটি ইউনিয়ন, দৌলতখার উপজেলা, বননদী উপজেলা, তজুমতি উপজেলা, এইসব উপজেলায়
বলবো যে শত শত বছরের ভেতর দিয়ে যে সভ্যতা গড়ে উঠেছিল তা বিলীন হয়ে গেছে। তাই আমরা চাই আর যেন ভাঙনের ভেতর দিয়ে কোন সভ্যতা বিনষ্ট না হয়, যা আছে তাকে রক্ষা করবার জন্য আমরা যেন এগিয়ে আসি, এবং সেটি করবার জন্য একমাত্র উপায় হচ্ছে মাস্টার প্ল্যান। সেখানে যদি বিদেশি সাহায্য নিতে হয়, আমরা বিদেশি ভিত্তি করে আমরা কাজ করলে আমার মনে হয় সেই কাজ সঠিক হবে না। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের উপরে আপনাদের আস্থা কম, এটাই বোঝা গেল আপনার কথা থেকে। আমি এ ব্যাপারে একটু আশরাফুল আলম আপনার কাছে জানতে চাই, সামগ্রিকভাবে যদি আমরা একটু পুরো বাংলাদেশের উপকূল অঞ্চলের কথা চিন্তা করি, এই যে বললেন আমাদের অতিথি যে পানি উন্নয়ন বোর্ডের উপরে আস্থা কম কিংবা বিদেশি সংস্থার থেকে সহায়তা গ্রহণের কথা বললেন, তো এক্ষেত্রে কি করা যেতে পারে বা এক্ষেত্রে কি ধরনের পরিকল্পনা নিয়ে আগানো যেতে পারে উপকূলবাসীর জন্য? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে উপকূল এলাকায় কিন্তু আমাদের একটা মাস্টার প্ল্যান আছে, যেটা আমরা উপকূলীয় যে বেড়িবাঁধগুলো রয়েছে, যেগুলো 60-এর দশকে তৈরি করা হয়, এবং এই বেড়িবাঁধগুলো উন্নয়নের জন্য সরকার কিন্তু পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণ করতেছে এবং বড় বড় প্রকল্প গ্রহণ করা হচ্ছে। আমি ইতিমধ্যে বলেছি যে বিশ্বব্যাংকের অর্থায়নে সিআইপি যে একটা প্রকল্প, এটা ইতিমধ্যে 10টি পোল্ডার শেষ হয়েছে এবং আরো নিকট ভবিষ্যতে আরো 10টি পোল্ডার উন্নয়নের জন্য প্রকল্প পাইপলাইনে আছে, এবং পর্যায়ক্রমে আরো যে পোল্ডারগুলো রয়েছে আমাদের, এগুলো টেকসই এবং যুগ উপযোগী করে গড়ে তোলার জন্য প্রকল্প গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি যে উপকূল এলাকায় আসলে যে সভ্যতা গড়ে উঠেছিল, এই সভ্যতা কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে, যে পানি উন্নয়ন বোর্ডের যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ কেন্দ্রিক কিন্তু সভ্যতা, এবং এই বেড়িবাঁধের জন্যই কিন্তু উপকূলীয় এলাকায় মানুষ এখনো নিশ্চিন্তভাবে বসবাস করতে পারে। এখানে আপনি জানেন যে এই এলাকায় দিনে 2বার জোয়ারের দ্বারা প্লাবিত হয়, এবং এই আমাদের বেড়িবাঁধগুলোই কিন্তু উপকূল এলাকাকে 2বার জোয়ারের হাত থেকে রক্ষা করে থাকে। এবং এটা দেখা যায় যে কোথাও যদি বেড়িবাঁধ 10 মিটারও ভেঙে যায়, ওই সম্পূর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। আমরা কিছুদিন আগেও আমরা দেখেছি যে সাতক্ষীরায় সামান্য একটু বাঁধ ভেঙে যাওয়াতে ব্যাপক এলাকা প্লাবিত হয়। এক্ষেত্রে আমি বলবো যে এই উপকূলীয় এলাকায় যে সভ্যতা, এটা টিকিয়ে রাখার জন্য পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে, এবং এখনো পানি উন্নয়ন বোর্ডের ঐকান্তিক পরিশ্রমের ফলেই কিন্তু এই উপকূল এলাকায় সভ্যতা আছে, এবং এখানে যে ধরনের উন্নয়ন কাজ আজ চলমান আছে সেগুলো বেড়িবাঁধ কেন্দ্রিক, এবং এখানে যদি বেড়িবাঁধগুলো উন্নয়ন করা না হয়ে থাকে তাহলে কোনো ধরনের উন্নয়নই এখানে টেকসই হবে না। এজন্য সরকারও সচেষ্ট আছে, এবং এই কথা মাথায় রেখে কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। কিন্তু আশরাফুল আলম, তারপরেও আমরা প্রতি বছরই দেখি যে নদী ভাঙনের কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তারা কিন্তু যথাযথ সহায়তা পাচ্ছেন না। পর্যাপ্ত সহায়তা যে পান না, এটা কিন্তু নানা অভিযোগেই আমাদের গণমাধ্যমে এসে থাকে এই চিত্রগুলো। এক্ষেত্রে আপনারা তাদের পুনর্বাসনের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করে থাকেন? আচ্ছা, পুনর্বাসনের বিষয়টা সেটা এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ না, এটা সরকারের অন্য যে সংস্থা আছে, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রণালয়, সেখান থেকে হয়ে থাকে। পানি উন্নয়ন বোর্ড যে বেড়িবাঁধ এগুলো রক্ষণাবেক্ষণ করে থাকে, এবং পাশাপাশি যে নদী ভাঙন রোধে কাজ করে থাকে। এবং আপনি জানেন যে নদী, বাংলাদেশের নদী এগুলো খুবই ডাইনামিক, এটার প্রতিনিয়ত প্রকৃতি চেঞ্জ হয়। আজকে আমরা যদি দেখি যে এখানে ভাঙন, অন্য 2 দিন পরেই দেখা যাচ্ছে অন্য একটা ভালো জায়গা ভেঙে যাচ্ছে, হঠাৎ করে ভেঙে যাচ্ছে। এইসব এগুলো করেই কিন্তু পরিকল্পনাগুলো গ্রহণ করা হচ্ছে, এবং আমাদের আরো যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে নদী ভাঙনের জন্য আরো যে অবৈধভাবে দেখা যায় বালু উত্তোলনের জন্য নদী হঠাৎ করে ভেঙে যায়, এবং অপরিকল্পিত বসতি স্থাপন, এটা একটা কারণ। আমরা যেখানে নদীকে আমাদের জায়গা দেওয়া প্রয়োজন, সেখানে আমরা দেখছি যে নদীর ভিতরে যায় মানুষ বসতি তৈরি করতেছে, এবং সেখানে সেই এলাকায় কিন্তু বেশি মানুষ এফেক্টেড হয়ে থাকে। যে নদীকে যদি আমরা ডিস্টার্ব করি, তাহলে নদীও আমাদের উপরে তার প্রতিশোধ নেবে। একটা প্রকৃতির নিয়ম, প্রকৃতি নিজে থেকেই সেটা করে থাকে, এবং এইসব বিভিন্ন মনুষ্যসৃষ্ট এবং প্রাকৃতিক এইসব কারণেই কিন্তু এই এলাকায় নদী ভাঙন হয়ে থাকে। আরো উপকূলীয় এলাকায় আরো আরেক সমস্যা রয়েছে এখানে, যে পলি একটা বিরাট সমস্যা, বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এখানে নদীতে মাত্রাতিরিক্ত পলি রয়েছে, এবং এই পলি বছরের কিছু সময় ধরে এখানে পতিত হয়, এবং আমরা দেখেছি যে নদীগুলো। আপনারা চেষ্টা করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আশরাফুল আলম এবং মোবাশ্বের উল্লাহ চৌধুরী, আপনাদের দুজনকে আজকে আমাদের মানচিত্রে সময় দেওয়ার জন্য।
দর্শক, এই ছিল আজকের মানচিত্রের আয়োজনে। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসির সঙ্গে থাকুন।